সৌদি আরব না কোথায় জানি, সৌদি আরবেই তো আমেরিকার কি জানি অ্যাওয়াক্স বিমান ধ্বংস করছিল ওই যে ইরান মিসাইল দিয়ে, এবং সেটা প্রায় $50 কোটি একটা বিমান, যেটা নাকি আকাশে ওই যে রাডার দিয়ে মানে আকাশ করে পর্যবেক্ষণ করে। তো এতে করে তো আমেরিকা পুরো খেপে গেছে, মানে উন্মত্ত খেপা ষাঁড়ের মতো। এইবার তাদের ওই যে বোমারু বিমান যেগুলো আছে না, B-1 ল্যান্সার, B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস এবং B-2 স্পিরিট, সমস্ত বিমানের একেবারে একটা সমন্বিত আক্রমণ এই যে ইস্পাহানে, যেখানে এই যে ইরানের গোলা বারুদ বিস্ফোরণ, তারপরে মিসাইল টিজাইল যেখানে জমা ছিল আর কি মাটির গর্ভে, তো সেখানে 2000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমার একেবারে কি করছে, মানে ওয়ান আফটার অ্যানাদার বাংকার বাস্টার বোমা ওখানে মানে কয়েক ডজন ফেলে এমন একটা নরকের পরিবেশ তৈরি করছে যে আগুন আর আগুন, আগুন আর আগুন। ওখানে বিস্ফোরণের পর ওয়ান আফটার অ্যানাদার বিস্ফোরণ হতে থাকে। তো এ থেকে বোঝা যায় যে ওই অঞ্চলে, মানে ওই যেখানে বোমা ফেলছে তার নিচে নিশ্চয়ই অনেক বোমা তারপরে মিসাইল এগুলো ছিল, এবং সেগুলো চেইন রিয়াকশনের আকারে ওয়ান আফটার অ্যানাদার বিস্ফোরিত হতে থাকে, এবং গোটা ইস্পাহান শহর রীতিমতো একটা মানে তাণ্ডব হয় এবং একটা ভূমিকম্পের মতো পরিবেশ তৈরি হয়। এই ধরনের একটা ভিডিও ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে ওখানে করছে, পোস্ট দিয়েছে এবং কোনো মন্তব্য করে নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ধরনের খবর আবার দিয়েছে কি বাংলাদেশের মিডিয়া। খুব অদ্ভুত ব্যাপার না? বাংলাদেশের মিডিয়াতে আমরা জাস্ট শুনি ইরান কোথায় মিসাইল ফেলে, এই কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, ইসরায়েল, বিশেষ করে ইসরায়েলের কোথায় কি ধ্বংসলীলা সাধন করলো এই খবরই পাই। যেমন 2 দিন আগে এই একটা ভয়াবহ আক্রমণ চালিয়েছে ইরান ইসরায়েলে, সেখানে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে আক্রমণ চালিয়েছে এবং চতুর্দিকে দাউ দাউ আগুন জ্বলছিল। সেটা কিন্তু বেশ ভয়াবহ একটা ক্ষতির বিষয় ছিল, এবং খুব উল্লাস সহকারে বাংলাদেশের মিডিয়া কিন্তু ওই খবর প্রচার করছিল। এবং তখন এরকম ভাব মনে হচ্ছিল যে ইসরায়েল যদি আর বেশি বাড়াবাড়ি করে তাহলে ইরান তাকে একেবারে ধূলিসাৎ করে দেবে। এরকম বাংলাদেশের মিডিয়াগুলো এই ধরনের খবর প্রচার করতেই অভ্যস্ত, এবং আমরা সেগুলো শুনতেও অভ্যস্ত। এবং বাংলাদেশের মুমিন মুসলমানরা এই খবর শুনে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ বলে আল্লাহর কাছে হাজার শুকর গুজরান করে, হে আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও, এই ধরনের আদর আবদার করে, তাই না? মুমিন মুসলমানরা তো এই কাজটাই করে, এবং ইরানকে জিতিয়ে দাও, এই কথাগুলোই তো বলে ওই মুমিন মুসলমানরা। এসবকে আমরা এই খবর শুনতেই অভ্যস্ত, বাংলাদেশের মানুষও এই খবর শুনতে অভ্যস্ত। তো ইন দি মিন টাইম হঠাৎ এই বাংলাদেশের মিডিয়ার কী হলো যে এইবার ওই ইরানের ইস্পাহান শহর একেবারে তামা করে দিল, তাদের অস্ত্রের গোদাম, তাদের মিসাইলের গোদাম একেবারে ধ্বংস করে দিল, এবং কয়েক ডজন মনে হয় যে বাংকার ব্লাস্টার বোমা, যেটা নাকি 2000 পাউন্ডের, ওইগুলো ব্যবহার করছে। এগুলো করতে করতে আমেরিকার স্টক তো শেষ হয়ে যাওয়ার পথে। তো অসুবিধা নাই, আমেরিকাতে এখন মনে হয় যে রাত দিন 24 ঘন্টা 3 শিফট এই অস্ত্র উৎপাদন চলছে পুরা দমে, একটা ব্যাপক মহাযজ্ঞ। তো একই সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্প কী করছে, ট্রুথ সোশ্যাল এই খবরটা দিয়ে ইরানকে সতর্ক করে দিয়ে বলেছে, হুঁশিয়ার দিয়ে বলেছে, এখনও সময় আছে, যদি তোমরা কোনো চুক্তি টুক্তি করো, যুদ্ধ বন্ধ করার, হরমুজ প্রণালী এগুলো খুলে দেওয়ার এখনও সময় আছে, চোখে কোনো অসুবিধা নাই। এবং অবশ্যই সেগুলো ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কন্ডিশনে। যদি সেটা ইরান না করে তাহলে অতঃপর ইরানের বাকি যে শহরগুলো আছে সেখানে যে পাওয়ার প্লান্টগুলো আছে সেগুলো তো বটেই, এবং একই সঙ্গে তেল যে উৎপাদনের যে ক্ষেত্রগুলো সেগুলো ওয়ান আফটার অ্যানাদার ধ্বংস করে দেবে। খেয়াল করতে হবে, এতদিন ধরে এই আমেরিকা খুব কশাসলি একটা কাজ করতেছিল, তারা কিন্তু ওই পাওয়ার প্লান্টে খুব একটা আক্রমণ করতেছিল না, এবং একই সঙ্গে তৈল ক্ষেত্রগুলোতেও আক্রমণ করতেছিল না, কারণ ডোনাল্ড ট্রাম্পের ধারণা ছিল যে খুব বেশি দিন হয়তো লাগবে না, ইরান হয়তো আত্মসমর্পণ করবে, আর তখন ইরানের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেখানে কাজকাম করা লাগবে না। সেখানে তো আবার
যে ধ্বংসযজ্ঞ হলো সেগুলো আবার নতুন করে গড়ে তুলতে গেলে নতুন করে কাজটা করতে হবে। তো সেখানে আমেরিকান কোম্পানি না হোক, আমেরিকার ইন্টারেস্টেড কোম্পানি সেখানে কাজ করতে যাবে। তো তাদেরকে পেমেন্ট দিতে গেলে ইরান পাবে কোথায়, পেমেন্ট পাবে কোথায়? তাহলে তেল ক্ষেত্রগুলো যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে তো ইরান পেমেন্ট দিতে পারবে না। এখানে যে ওই আমেরিকার যে ক্ষয়ক্ষতি হচ্ছে, যে টাকা পয়সা খরচ হচ্ছে বিপুল পরিমাণ, বিলিয়ন ডলার, তো এটা তো মাগনা না, এটা তো তুলতে হবে। তো তুলতে গেলে এমনিতেই সৌদি আরব আমিরাত, তারপরে দুবাই, কুয়েত, কাতার, তাদের কাছ থেকে তো খরচ তুলবে, ক্ষতিপূরণ তুলবে, কিন্তু ডিরেক্টলি ইরান থেকেও তো তুলতে হবে। ডোনাল্ড ট্রাম্পের মনে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা, এবং এই জন্যই কিন্তু তেল ক্ষেত্রগুলো ইন্ট্যাক্টে রাখছিল। কিন্তু ইরান যেভাবে গোয়ার্তুমি শুরু করছে তাতে মনে হচ্ছে যে ইভেনচুয়ালি ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তে আসতে পারে, ইটস ওকে ফাইন, ওদের তেলেরও দরকার নাই, ওদের আমরা একেবারে গুহার যুগে ফেরত পাঠাবো। হ্যাঁ, ঘটনা এটাই হবে। যুদ্ধ তো দুইটা সাম্রাজ্যবাদী শক্তির মধ্যে, এই জিনিসটা বুঝতে হবে। একটা হলো আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী গণতান্ত্রিক সাম্রাজ্য, আর একটা হলো ওই ইরানের নেতৃত্বাধীন ইসলামী সাম্রাজ্যবাদ। তো দুই সাম্রাজ্যবাদে ভাই যুদ্ধ হতেই হবে, এবং এটাই পৃথিবীর ইতিহাসে আমরা ওয়ান আফটার অ্যানাদার দেখেছি। এ বিষয়ে আমি বহু ভিডিও করেছি। পৃথিবীতে যখন দুইটা সাম্রাজ্যবাদী শক্তি থাকে তখন তারা পরস্পরের সাথে যুদ্ধ করবেই, এটা একেবারে আবশ্যিক। কারণ এক বনে দুই বাঘ তো থাকতে পারবে না, তাই না? তারা তো লড়ালড়ি করবে। যেমন ধরেন যে 1917 সালে যখন রাশিয়াতে ওই সোভিয়েত মানে বলশেভিক বিপ্লব ঘটলো, তারপরে তারা তো একটা সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে উঠে আসলো, এবং তাদের সাম্রাজ্যবাদী শক্তিটাকে কী বলা হতো যে সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী শক্তি। সরাসরি তারা দীর্ঘদিন আমেরিকার সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই, আমেরিকাও তাদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় নাই। তার কারণ হচ্ছে সেই সাম্রাজ্যবাদী শক্তি উভয়ের কাছেই শত না হাজার পারমাণবিক অস্ত্র ছিল। অতএব তারা যদি পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হতো, ইভেনচুয়ালি পারমাণবিক বোমাগুলো কিন্তু একে অন্যের উপরে ব্যবহার করে নিজেরাই ধ্বংস হয়ে যেত। এই জন্যে তারা কিন্তু কোল্ড ওয়ার, সব মানে যেটা আমরা শুনি তাদের সময় যে একে অন্যের সাথে রেশারেশি যেগুলো ছিল সেটা ছিল কোল্ড ওয়ার। তো আমেরিকা তো বহুত ক্যালকুলেশিংগা করে, বহুত কায়দা কানুন করে সেই সমাজতান্ত্রিক সাম্রাজ্যটাকে ধ্বংস করে দিল, তাই না? তো ধ্বংস করে দিলে তখন এক বনে এক বাঘই হয়ে গেল কে? আমেরিকা। ব্যাস, এরপরে ইরান আস্তে আস্তে নিজেকে ইসলামী সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে লাগলো, এবং একটা পর্যায়ে আমেরিকাকে চ্যালেঞ্জ করা শুরু করলো, তাই না? তো যখন চ্যালেঞ্জ হবে তখন তো ভাই পাল্টা মার খেতে হবে। তুমি আমাকে চ্যালেঞ্জ করবা আর আমি মানে হাত কসলাও, এটা তো হয় না। আর আমেরিকার মতো বিশাল পরাশক্তিকে তুমি চ্যালেঞ্জ করবা, আর তোমার উপরে কোনো কিছুই হবে না। বাংলাদেশের মুমিন মুসলমানরা মনে হয় যে চিন্তা করে কি জানেন, যে তারা ইসলামের ভিত্তিতে সাম্রাজ্য তৈরি করলে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না, কারণ এটা ইসলাম তো আসছে আল্লাহর কাছ থেকে, একমাত্র খাঁটি সত্য ধর্ম। অতএব ইসলামী সাম্রাজ্যের নামে তারা যা ইচ্ছা খুশি করবে, ওটাই সঠিক, ওর বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। এটা হলে তারা বিশ্বাস করে, এবং বাস্তবেও তারা মনে করে যে তারা ইসলামের নামে যা খুশি করবে, কিন্তু কেউ তার প্রতিরোধ করতে পারবে না, এরকম এটাই তারা মনে করে। কিন্তু এই জন্যে দেখবেন যে তারা কিন্তু ওই যে জিহাদের নামে অন্যের উপর আক্রমণ করবে, ওইটা কিন্তু তাদের কাছে বৈধ, এবং ওইটা নিয়ে কেউ কিন্তু কোনো সমালোচনা করলে তারা কিন্তু খেপে যায়। এইবার মনে করেন যে ওরা তো জিহাদের নামে অন্যের উপর আক্রমণ করলো, তাই না? এইবার পাল্টা যদি তাদের উপর আক্রমণ করা হয়, সাথে সাথে তারা ভিকটিম কার্ড খেলা শুরু করে, অর্থাৎ মেরে ফেললো, কেটে ফেললো। কেন এই কাজটা করে জানেন? এটা সাইকোলজিক্যাল ব্যাপার। কারণ তারা যখন জিহাদের নামে অন্যের উপর ঝাঁপায় পড়ে, তারা মনে করে ওটা তো সঠিক, ওটা তো ন্যায়, কারণ ওটা তো আল্লাহর বিধান। কিন্তু মানে যাদের উপর আক্রমণ করলো তারা কেন পাল্টা মার দিবে? তারা তো ভুয়া, তারা তো ভুল লাইনে আছে। এবং যখনই পাল্টা মার দেয়, মানে পাল্টা মার খেতে থাকে মুসলমানরা, তখনই কিন্তু ভিকটিম কার্ড খেলা শুরু করে। এবং এর জন্য নগদে একটা প্রমাণ তো আছে। ওই যে হামাস 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়ে 1200 মানুষ মেরে ফেললো, এটা কিন্তু ছিল তাদের কাছে জিহাদ, এবং সেটা ছিল ন্যায়। কিন্তু যখন ইসরায়েল পাল্টা মার শুরু করলো, সারা দুনিয়ার মুসলমান কিন্তু কি ভিকটিম গেম খেলা শুরু করলো, বললো মেরে ফেললো, কেটে ফেললো, নিরীহ ফিলিস্তিনিদেরকে একেবারে মেরে কেটে সাফা করে দিচ্ছে, নিরীহ হয়ে গেছে। তখন কিন্তু তারা সব নিরীহ হয়ে গেছে, অথচ তারাই কিন্তু প্রথমে শুরু করছিল। এবং দেখবেন যে কোনো মুসলমান কখনোই
এই ইসরায়েলের সমালোচনা করতে গিয়ে কখনোই এটা স্বীকার করে না যে হামাসই সর্বপ্রথম ইসরায়েলের ওপর আক্রমণ করে 1200-1300 মুসলমানদেরকে হত্যা করছিল, কখনোই স্বীকার করে না। এই যে ভারতে কাশ্মীরে, এই যে চিন্তা করে দেখেন যে এই কাশ্মীরে যে মুসলমানগুলো আছে, ওই পাকিস্তানের যে জয়সি লস্করি তৈবা, জয়সি মুহাম্মদ, তাদের সংগঠনের কার্যক্রম কি ওই কাশ্মীরের মুসলমানদের মধ্যে আসে না? এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি হামলা তো করে, দেখবেন যে যখন করে তারা মনে করে এটা রাইট, এটা ন্যায়, কিন্তু যখন ভারত সরকার, এখন কে বা কারা করছে ভাই অনেকেই তো সন্দেহ করতে হয়। এর ফলে হয় কি, অনেক সময় হয়তো যারা এই কাজে জড়িত না তারা হয়তো অ্যারেস্ট হয় একেবারে, হয়তো অ্যাকুরেটলি তো যারা নাকি করছে ভাই অনেক তদন্তর পরে সেটা নিশ্চিত হতে হয়, তার আগে তো সম্ভব না। কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে যখন ভারত সরকার এরকম পাল্টা এখন কারাই কাজ করছে, খুঁজতে গিয়ে 2-4 জন নিরীহ মানুষও তো ধরা পড়ে, তাই না? এমন না যে একেবারে 100% সঠিক হয়। তখন দেখবেন যে এই মুসলমানরা শুরু করে এই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, অথচ গ্যাঞ্জাম শুরু করছিল কিন্তু তারা। এবং এই যারা বলবে যে মুসলমানদের উপর, নিরীহ মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, তারা একটা বারের জন্যও বলবে না যে তাদের মধ্যে লোকই যে জঙ্গি হামলা চালাচ্ছিল, না, এটা একবারের জন্য স্বীকার করবে না। আচ্ছা, এই বাংলাদেশে যে হিন্দুরা আছে, তাই না, বাংলাদেশে কি হিন্দুদের কোনো জঙ্গি সংগঠন আছে যে যারা নাকি বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন রকম হামলা টামলা করে? কিচ্ছু নাই, একবার নট এ সিঙ্গেল ওয়ান। এরপরেও কি বাংলাদেশের হিন্দুদের ওপর মানে হিন্দুরা কি শান্তিতে থাকতে পারে? প্রত্যেকটা মুহূর্তে মুসলমান কর্তৃক নানা রকম আক্রমণের শিকার হতে হয়। চিন্তা করে দেখেন, এই জিনিসটাও তাদের কাছে অসুবিধে নাই। ভারতে অথবা যে সমস্ত দেশে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, যে মুসলমান আছে তার মধ্যে দেখবেন যে ঠিকই জঙ্গি কিছু সংগঠন আছে যার দ্বারা তারা সংগঠিত হয়ে সেখানে সন্ত্রাসী হামলা টামলা এগুলো করতেছে। আচ্ছা বলেন তো, এই যে আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপ অথবা কানাডা বা অস্ট্রেলিয়া, সেখানে কি হিন্দু অথবা খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মীয় লোকদের কি কোনো জঙ্গি সংগঠন আছে? তারা কি কখনো জঙ্গি হামলা করে? না, কিছুই করে না। বাট মুসলমানরা গেছে, তারা কিন্তু কেউ ঠিকই তাদের নিজস্ব জঙ্গি সংগঠনের সদস্য। এইবার বুঝতে পারছেন যে আমেরিকা এবং ইসরায়েল কেন এই ইরানের উপর ক্ষিপ্ত? কারণ হচ্ছে ইরান যদি নিজের তেল সম্পদ নিয়ে চলে ফিরে, আচ্ছা ঠিক আছে, উন্নতি করতে, তাতে কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু তার খেয়ে দেয়ে কাজ নেই, তার এখন ইসলামী সাম্রাজ্য তৈরি করতে হবে। ফলে হচ্ছে কি, সে হুতি, হামাস, হেজবুল্লাহ এগুলোকে পুষে এইবার আমেরিকার পরম বন্ধু ইসরায়েলের ওপরে নানা রকম হামলা করবে, ইসরায়েলকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু পাল্টা মনে করবে তাদের উপরে কিছুই করা যাবে না, মামাবাড়ির আবদার নাকি। এখন কি দুনিয়া সেই লেভেলে আছে? যাই হোক, ফলাফল যা হওয়ার তাই কিন্তু হচ্ছে এবং আমরা এগুলো দেখতেও পাচ্ছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইরানের ওপর যখন পাল্টা হামলাগুলো হয়, যখন তার ভয়াবহ রূপ প্রকাশ পায়, মুমিন মুসলমানরা কিন্তু এটা দেখতে চায় না। এটা তো বাংলাদেশের মিডিয়াগুলো বুঝতে পারে, ফলে ওইগুলো কিন্তু তারা দেখাতে চায় না, কিন্তু ইভেনচুয়ালি এখন দেখতেছি মাঝে মাঝে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে কে জানে। ধন্যবাদ।